নমস্কার। ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক সদর দপ্তর কলকাতা কেন্দ্র থেকে BHIE হিস্ট্রি 144 ট্র্যাডিশন অফ হিস্টোরিক্যাল রাইটিং ইন ইন্ডিয়া এই বিষয়ের আলোচনায় ইউনিট 11, ইউনিট 12 এবং ইউনিট 13 যার টপিক বাখার অ্যান্ড বুরঞ্জি, জিয়াউদ্দিন বারানি অ্যান্ড মোহাম্মদ কাসিম ফিরিস্তা। এই আলোচনায় আজকের লাইভ প্রোগ্রামে অংশগ্রহণকারী সমস্ত ইতিহাস প্রেমী মানুষদের আমি অঞ্জন কুমার বসু স্বাগত জানাই। আজকে আমার আলোচনার বিষয় পাঠ্যগুলির উদ্দেশ্যগত দিক, তারপর আমি আলোচনা করব আঞ্চলিক সাহিত্য হিসেবে বাকর বা ভাকর, আঞ্চলিক সাহিত্য হিসেবে বুরঞ্জি, সুলতানি যুগের বিখ্যাত ঐতিহাসিক জিয়াউদ্দিন বারানি এবং মোহাম্মদ কাসিম ফিরিস্তা প্রসঙ্গ, এবং অবশেষে আমি আলোচনা করব এদের লেখনীর মধ্য দিয়ে কিভাবে ভারতবর্ষের ইতিহাস পাঠক সমাজের কাছে ক্রমান্বয়ে জীবন্ত হয়ে উঠেছে সেই বিষয়টি। আমি প্রথমে এই 3 পাঠ এককের উদ্দেশ্যগত দিক যা ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয় এই 3 পাঠ এককের মধ্য দিয়ে পাঠককে সচেতন করতে চাই, তা হলো আঞ্চলিক সাহিত্য হিসেবে বিশেষ করে সপ্তদশ এবং অষ্টাদশ, আরো কিছুটা এগিয়ে বললে ষোড়শ শতকের, ষোড়শ, সপ্তদশ এবং অষ্টাদশ শতকের আঞ্চলিক সাহিত্য, বিশেষ করে মারাঠি সাহিত্য হিসেবে ভাকর বা বাক্য সাহিত্যের মাধ্যমে মারাঠা ইতিহাস চর্চার ধারাবাহিকতা কিভাবে পাঠক সমাজের কাছে প্রাণবন্ত হয়ে উঠেছে। এর পাশাপাশি আমরা অহোম রাজতন্ত্রের অধীনে খ্রিস্টীয় 1226 থেকে 1828 এই সময় পরে বুরঞ্জি সাহিত্য তার গুরুত্ব এবং এই বুরঞ্জি থেকে কিভাবে অহোমিয়া রাজতন্ত্রের বা আসামের রাজতন্ত্রের ইতিহাস আমরা উপলব্ধি করতে পারি সেই দিকটি। এর পাশাপাশি আমরা ইতিহাসে এই আঞ্চলিক সাহিত্যে বা আঞ্চলিক লেখনী গুরুত্বকে অনুধাবন করতে পারব। এছাড়াও পাঠ্যকক 12 এর মাধ্যমে আমরা সুলতানি যুগের বিখ্যাত লেখক জিয়াউদ্দিন বারানি এর ইতিহাস চর্চা এবং ইতিহাস সম্পর্কে তার ধারণা তা উপলব্ধি করতে পারব। এর পাশাপাশি আমরা দক্ষিণ ভারতের সুলতানি যুগের সমাপ্তি পর্বে এবং মুঘল যুগের প্রারম্ভিক পর্বের ইতিহাস, বিশেষ করে বিজাপুর, গোলকোন্ডা, দক্ষিণের এই 2 রাজ্যে বিস্তৃত ইতিহাস মোহাম্মদ কাসিম ফিরিস্তা
লেখনীর মাধ্যমে কিভাবে জীবন্ত হয়ে ওঠে বা ইতিহাসে উপযোগী হয়ে ওঠে তা আমরা উপলব্ধি করতে সক্ষম হব। আমি প্রথমেই বলতে চাই, বহুত্ববাদী ভারতবর্ষে বহু ধর্ম, বহু সংস্কৃতি, বহু ভৌগোলিক পরিবেশ, বহু ভাষা, বহু জাতি ভারতবর্ষ, যা ইতিহাস নানানভাবে রচিত হয়েছে, তা আমরা এই সমস্ত লেখক এবং লেখনীর মাধ্যমে উপলব্ধি করতে পারি। যদি আমরা সঠিকভাবে উপলব্ধি করার চেষ্টা করি, তাহলে ভারতবর্ষের ইতিহাস সম্পর্কে পাশ্চাত্য ধারণা, যে ভ্রান্তি বোধ রয়েছে, তা কাটিয়ে উঠতে পারে। তার প্রকৃষ্টতম প্রমাণ আমি ইতিমধ্যে পূর্ববর্তী আলোচনাগুলির মাধ্যমে BHIE 144 এই হিস্টোরিক্যাল ট্র্যাডিশন অফ হিস্টোরিক্যাল রাইটিং এই আলোচনা তুলে ধরার চেষ্টা করেছি। আজকে আমরা দেখার চেষ্টা করব আঞ্চলিক সাহিত্য হিসেবে ভাকর সাহিত্য এবং তার ঐতিহাসিক গুরুত্ব। আমরা আঞ্চলিক সাহিত্য হিসেবে এই সমস্ত বাঁকর সাহিত্য, যার উদ্ভব হয়েছিল ষোড়শ এবং সপ্তদশ শতকে, বিশেষ করে মহারাষ্ট্রের ইতিহাস এবং রাজস্থানের ইতিহাস উপলব্ধির ক্ষেত্রে এই সমস্ত বাঁকর বা ভাকর সাহিত্য উল্লেখযোগ্য ভূমিকা পালন করে থাকে। সন্ত তুকারাম, একনাথ রামদাসের অনুপ্রেরণায় শিবাজী যখন কষ্ট সহিষ্ণু এবং যুদ্ধের পারদর্শী মারাঠা জাতিকে সংঘবদ্ধ করেন এবং প্রথমে বিজাপুর ও পরবর্তীকালে মুঘলদের বিরুদ্ধে ক্রমাগত গেরিলা যুদ্ধের মাধ্যমে সেই ইতিহাসকে সঠিকভাবে বা শিবাজীর কার্যকলাপকে এবং তার প্রশাসনিক ব্যবস্থা সম্পর্কে জানার ক্ষেত্রে উল্লেখযোগ্য আকর সাহিত্য হিসেবে ভাকরের কথা আমরা উল্লেখ করতে পারি। এই বাখার সর্বসাকুল্যে শিবাজীর রাজত্বকালে মোট 9টি বাখার রচিত হয়েছিল। মারাঠি ভাষার প্রথম বাখারটি আমরা পাই শিবাজীর সভাসদ দত্তাজি বলে একজন লেখকের রচনার মাধ্যমে, যার রচনাকালে আনুমানিক 1650 খ্রিস্টাব্দ। দ্বিতীয় এবং তৃতীয় ঐতিহাসিক দিক থেকে প্রামাণ্য বাখার সভাসদ বাখার বিভিন্ন মারাঠি শাসকদের যারা সভাসদ, সভা পণ্ডিত, তারাও কিন্তু এই সমস্ত বাখর সাহিত্য রচনা করে দিয়েছে।
এবং এই সমস্ত বাখার, সভাসদ বাখার রচয়িতাদের মধ্যে একজন উল্লেখযোগ্য ছিলেন কৃষ্ণাজি অনন্ত সভাসদ। সভাসদ বাখরের আখ্যান অনুযায়ী শিবাজি তার রাজত্বকালে সমস্ত সম্ভ্রান্ত পরিবারগুলি দুর্গ ধ্বংস করেছিলেন এবং সামন্তদের ভূমিদান প্রথা বিলোপ সাধন করেছিলেন এবং গ্রাম প্রধানের সাথে প্রত্যক্ষ রাজস্ব সংগ্রহের বন্দোবস্ত করেছিলেন। এই বাখার বৃত্তান্ত ব্যতীত কিছু সংস্কৃত নথিপত্র থেকেও কিন্তু শিবাজির রাজত্বকাল সম্পর্কে আমরা উপলব্ধি করতে পারি। তবে বাখরগুলো একেবারে দরবারি সাহিত্য, যার মধ্যে কখনো কখনো অতিরঞ্জন থাকলেও বা শাসককে খুশি করার একটা প্রবণতা সভাসদদের দ্বারা রচিত হলেও আমাদের মনে রাখতে হবে এর ঐতিহাসিক মূল্য প্রচুর। কেননা এগুলিতে সন, তারিখ এর যথেষ্ট নির্ভরযোগ্য উল্লেখ পাওয়া যায় এবং ঘটনা পরম্পরার একটা ধারাবাহিকতা যা সভাসদ লেখকরা লিখে রেখে গেছে। অর্থাৎ আঞ্চলিক ইতিহাস উপলব্ধির ক্ষেত্রে বিশেষ করে ষোড়শ এবং সপ্তদশ শতকে মারাঠি ইতিহাস উপলব্ধি করার ক্ষেত্রে এই সমস্ত বাখার সাহিত্য আমাদের বিশেষভাবে সাহায্য করে থাকে। এগুলি নানান ধরনের হয় এবং প্রাপ্ত তথ্য অনুযায়ী ৯১টি বাখার এর উল্লেখ পাওয়া যায়। এগুলি সাহিত্য হিসেবে যেমন বর্ণনাত্মক রচনা আমাদেরকে উপহার দেয়, তেমনি তথ্যের সত্যতার অনেক কাছাকাছি আমাদেরকে পৌঁছে দেয়। আমার পরবর্তী আলোচনার ক্ষেত্রেও বুরাঞ্জি বুরাঞ্জি অসমীয়া রাজবংশের ধারাবাহিক ইতিহাস, বিশেষ করে খ্রিস্টীয় ১২২৮ থেকে ১৮২৬ এই সময় পর্বের ইতিহাস উপলব্ধির ক্ষেত্রে অসমীয়া বুরাঞ্জি বিশেষ উল্লেখযোগ্য। এই বুরাঞ্জি সাহিত্য থেকে আমরা শুধু অসম নয়, দক্ষিণ পূর্ব এশিয়ার বিস্তীর্ণ অংশে ইতিহাসকে উপলব্ধি করতে পারি। ত্রিপুরা বুরাঞ্জি পাওয়া যায় এবং ত্রিপুরার আঞ্চলিক ইতিহাস রাজমালা থেকেও আমরা উপলব্ধি করতে পারি। এছাড়া মণিপুর সহ উত্তর পূর্বের বিভিন্ন অংশে আঞ্চলিক ইতিহাস উপলব্ধির ক্ষেত্রে এই বুরাঞ্জি
সাহিত্য বিশেষভাবে উপযুক্ত। এই সাহিত্য রচিত হয়েছে অবশ্যই রাজপরিবারের অনুগত মানুষদের দ্বারা। তবে পরবর্তী পর্বে এই সমস্ত বুরঞ্জি সাহিত্যগুলোর ক্ষেত্রে তার আহ, উম, গুছিয়ে ইতিহাসের উপযোগী করে তোলার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেছেন বেশ কিছু মানুষ। ভারতের কাশ্মীর, আসামের দুটি প্রদেশে অতীতের ঘটনাগুলিকে কালানুক্রমিকভাবে আহ, লিপিবদ্ধ করার ঐতিহ্য এই বুরঞ্জিগুলো থেকে পাওয়া যায়। বুরঞ্জিগুলো আসামের অহোম রাজবংশের ইতিহাসকে উপলব্ধি করে, বিশেষ করে 1228 থেকে 1826 পর্যন্ত অহোম রাজতন্ত্রের শাসন ব্যবস্থা, অর্থাৎ প্রাক ঔপনিবেশিক পর্বের আসামের ইতিহাসকে বোঝাতে প্রাথমিকভাবে বুরঞ্জিগুলির ভূমিকা বিশেষভাবে উপলব্ধি করা যায়। প্রথমে এগুলো অহোম ভাষায় লেখা হয়েছিল, কিন্তু পরে বেশিরভাগই তৈরি হয়েছিল অসমীয়া ভাষায়। সম্ভবত অহোমরা হিন্দু ধর্মে দীক্ষিত হওয়ার পর বুরঞ্জি শব্দটি, যা আজ ইতিহাসের সমার্থক শব্দ হিসেবে এবং অসমীয় ভাষায় ইতিহাস শব্দটি এসেছে প্রাচীন বোরাম এর থাই শব্দ থেকে। অন্য অর্থটি ব্যাখ্যা করা হয়েছে একটি ভান্ডার বা জ্ঞানের মাধ্যমে। যাই হোক, আমরা বলতে চাই আসামের ইতিহাস সংকলনে বিশেষ করে রাজতান্ত্রিক ইতিহাসকে উপলব্ধি করাতে বুরঞ্জি সাহিত্য উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করে এবং এই সাহিত্য থেকে আমরা আসামে ধারাবাহিক ইতিহাস উপলব্ধি করতে সক্ষম হন। পাঠক সমাজকে সর্বদা সচেতন থাকতে হবে যে ইউরোপীয় পণ্ডিতরা ভারতবর্ষের ইতিহাস লেখার পদ্ধতিগত দিক নিয়ে প্রশ্ন তুলতেই পারে, কিন্তু ভারতবর্ষে ইতিহাস সময়ের সঙ্গে সঙ্গতি রেখে বা তাল রেখে আঞ্চলিক সাহিত্য আকারে তা ওয়াকার সাহিত্য বা বুরঞ্জি সাহিত্য আকারে যেমন রচিত হয়েছিল, তেমনি প্রত্নতাত্ত্বিক উপাদান হিসেবে এবং ঐতিহাসিক সাহিত্য হিসেবে ছড়িয়ে ছিটিয়ে রচিত হয়েছিল বা ছিল। কাজেই ভারতবর্ষের ইতিহাস সচেতনতার অভাব সম্পর্কে ইউরোপীয় পণ্ডিতরা যে বারংবার দোষারোপ করে থাকেন তা কিন্তু ঠিক নয়। অন্তত ভারতবর্ষের ইতিহাস লেখনী ধারাবাহিকতা উপলব্ধি করলে
আমরা কিন্তু তেমন প্রমাণ পাই না। কাজে বুরঞ্জি বা ভাকর বা বাক্য, আমি ভাকর বলছি বা কখনো কখনো বাক্যর বলছি। দেখুন, বাংলা শব্দ হিসেবে কোনো বই থেকে ভাকর পাওয়া যায় বা কোনো কোনো বইতে বাক্যরও পাওয়া যায়। বাক্যর সাহিত্য আত্মজীবনীমূলক সাহিত্য, এবং আমার পূর্ববর্তী আলোচনায় আমি অন্যান্য বিচিত্র ধরনের সাহিত্যের যে পরিচয় পাঠক সমাজের সামনে তুলে ধরেছি, তা থেকে স্পষ্টতই উপলব্ধি করা যায় যে ভারতবর্ষের কেন্দ্রীয় স্তরে ইতিহাস লেখা সাহিত্যগত উপাদান এর যেমন অভাব প্রকৃত অর্থে নেই, প্রচুর সাহিত্যিক উপাদান যা হয়তো বা কিছু কিছু লোকচক্ষুর আড়ালে চলে গেছে, বা যা কিছু অংশ আজও আমরা উদ্ধার করতে পারিনি, ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তেমনি আঞ্চলিক স্তরের ইতিহাসকে উপলব্ধি করার জন্য আঞ্চলিক সাহিত্যের অভাব ছিল না বা অভাব পড়েনি। অন্তত আজকের দিনে ইতিহাস লেখার মধ্যে তা গবেষকরা ব্যবহার করে চলেছে। আমার পরবর্তী আলোচনার বিষয় ইউনিট 12, জিয়াউদ্দিন বারানী, যার সময়কাল আমরা বলতে পারি 1285 থেকে 1359। তুর্ক আফগান যুগের একজন খ্যাতিমান লেখক, যার ইতিহাস লেখনী সুলতানি যুগের ইতিহাস সম্পর্কে আমাদের চিন্তা চেতনাকে একটা ভিন্ন মাত্রা প্রদান করে। বলা যায় সুলতানি যুগের শ্রেষ্ঠ ইতিহাসবিদ জিয়াউদ্দিন বারানী, যিনি তুর্কিমেনিস্তানের এক অভিজাত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি তুগলক বংশীয় সুলতান মুহাম্মদ বিন তুগলকের আমলে উচ্চ পদস্থ রাজকর্মচারী হিসেবে আসীন ছিলেন। ইতিহাসের বিষয়বস্তু ও ইতিহাস দর্শন সম্পর্কে জিয়াউদ্দিন বারানীর একটা স্পষ্ট ধারণা ছিল। তিনি মনে করতেন যে জ্ঞান চর্চার একটা বড় ধাপ হলো ইতিহাস। ইতিহাস থেকে মানুষ অন্তর্দৃষ্টি লাভ করে। ইতিহাস থেকে শিক্ষা নিয়ে মানুষ বর্তমানের ভুল ভ্রান্তি এড়িয়ে যেতে পারে। ইতিহাস মানুষকে ভালো মন্দ বিচার করতে শেখায়। ইতিহাস পাঠ করে মানুষ বাস্তববাদী হয়ে ওঠে, কারণ সে অন্যান্য অভিজ্ঞতার থেকে শিক্ষা লাভ করে। শাসক ইতিহাস থেকে সাহস ও বিপদে
সম্মুখীন হওয়ার অভিজ্ঞতা লাভ করে। শাসকের এই ইতিহাস দিয়ে এ থেকে বেরিয়ে আসার পথ খুঁজে পাই। শাসক ইতিহাস থেকে সাহস ও বিপদের থেকে বেরিয়ে আসার যে মন্ত্র অর্জন করে, তার দ্বারা জীবন এবং সমাজ এই দুই পরিশীলিত হয়। তাছাড়া তিনি মনে করেন ইতিহাসের অন্তর্দৃষ্টি দিয়ে রাষ্ট্র তার সমস্ত ধরনের দুর্বলতা কাটিয়ে উঠতে পারে। সমাজ, রাষ্ট্র, মানুষ প্রত্যেকেই ইতিহাসের থেকে শিক্ষা নিয়ে সমাজ উপযোগী, রাষ্ট্র উপযোগী এবং ব্যক্তি উপযোগী কর্মপন্থা নির্দিষ্ট করতে পারে। তার দুই বিখ্যাত গ্রন্থ তারিখ-ই-ফিরোজ শাহী এবং ফতোয়া-ই-জাহানদারী, এই দুই গ্রন্থ সুলতানি যুগের ইতিহাস রচনার ক্ষেত্রে উল্লেখযোগ্য আকর গ্রন্থ হিসেবে গণ্য হয়ে থাকে। জিয়াউদ্দিন বারানী ইতিহাস দর্শনের প্রধান বৈশিষ্ট্য হল তিনি লিখেছেন যে ইতিহাসের ভিত্তি হল সত্য। ইতিহাস রচয়িতার দায়িত্ব সর্বদা যতদূর সম্ভব নিরপেক্ষ থেকে সত্যকে উদ্ঘাটন করা তার প্রধান কাজ। ঐতিহাসিক সঠিকভাবে সত্যকে প্রকাশ করবেন। অতিরঞ্জন বা অতিশয়োক্তি এটা সাহিত্যিক বা কবির কাজ হতে পারে, কিন্তু একজন প্রকৃত ইতিহাসবিদের কাজ নয়। ঐতিহাসিকের এই অতিশয়োক্তি বা অতিরঞ্জন তার মর্যাদাকে নষ্ট করে। মিথ্যা বিবরণ দিলে তার পরিত্যক্ত হয়। ঐতিহাসিক মিথ্যা কথা লিখলে পরকালে তার মুক্তি হবে না, এমন উপলব্ধি জিয়াউদ্দিন বারানী বিশ্বাস করতেন। তার মতে ঐতিহাসিকের দায়বদ্ধতা জাগতিক এবং পারলৌকিক। এক্ষেত্রে আমি বলতে চাই জিয়াউদ্দিন বারানীর ইতিহাস চিন্তা দ্বিতীয় বৈশিষ্ট্য হল ইতিহাসের সাথে ইসলামীয় ধর্মগ্রন্থ হাদিস এর নিকট সম্বন্ধ স্থাপিত হয়েছে। বারানীর ধারণা অধ্যাপক পিটার হার্ডি মন্তব্য করছেন, বারানীর ইতিহাস চিন্তা ছিল ধর্ম নির্ভর। বারানীর ইতিহাস ধর্মশাস্ত্রের অঙ্গ। কিন্তু অধ্যাপক কে.এ. নিজাম পিটার হার্ডির এই বক্তব্যের সাথে
একমত হতে পারেনি। নিজামী মনে করেন যে বারানি ইতিহাস চিন্তা ধর্ম নির্ভর ছিল না, ইতিহাস চর্চা ও হাদিস চর্চা পদ্ধতিগত মিল থাকার জন্যই বারানি হাদিসের উল্লেখ করেছেন। বারানি ঠিক এই কারণেই ইতিহাস ও হাদিসকে যমজ বিষয় বলে দুইয়ের রচনা পদ্ধতি এক রকমের, ইতিহাসের মতোই একই পদ্ধতি সমকালীন মানুষের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে হাদিস রচিত হয়েছে। যাই হোক, জিয়াউদ্দিন বারানি এক অভিজাত পরিবারের সন্তান ছিলেন। ওই পরিবার ৩ প্রজন্ম ধরে ইলবারি, তুর্কি, খলজি এবং তুগলক শাসকদের অধীনে কর্মরত ছিলেন। তিনি নিজেও ১৭ বছর মুহাম্মদ বিন তুগলকের সভাসদ বা নাদিম পদে নিযুক্ত হয়েছিলেন। এটি ছিল একজন পণ্ডিত বা বুদ্ধিজীবীর পদ। সুলতান প্রায়ই তার সঙ্গে বিভিন্ন বিষয়ে পরামর্শ করতেন। সভা পণ্ডিত ও প্রাজ্ঞ মানুষ হিসেবে সুলতান তার প্রশংসাও করেছেন। এইভাবে রাজ পরিবারের সাথে তার একটা আত্মিক আত্মাগত সম্বন্ধ রচিত হয়েছিল। বারানের পরিবার সে যুগের শ্রেষ্ঠ বিদ্বান ব্যক্তিদের সঙ্গে মেলামেশা ছিল, বিশেষ করে কবি আমির খসরু ও আমির হাসান সিদ্দি বারানির বন্ধু ছিলেন। পারিবারিক অবস্থা যথেষ্ট ও রাজদরবারের লোক হওয়ার জন্য তিনি অভিজাত সম্প্রদায়ভুক্ত ছিলেন। তিনি রাজ পরিবার ও অভিজাত ছাড়া অন্য কারোর সাথে সে অর্থে মেলামেশা করতেন না। ফলে তার তৎকালীন মানুষের সাথে যোগ সে অর্থে ছিল না। সমাজের কোনো ভালো মন্দ তিনি কতটা উপলব্ধি করেছিলেন বা জানতেন সে সম্পর্কে একটা সন্দেহ থেকে যায়। তবে তিনি অভিজাত দৃষ্টিভঙ্গি থেকে বা দৃষ্টিকোণ থেকে জীবনকে দেখেছিলেন। বারানির ইতিহাস চিন্তার উপর পারস্যের প্রভাবও লক্ষ্য করা যায় এবং তিনি শুধুমাত্র রাজ পরিবার ও অভিজাত পরিবারের কথা বুঝতেন। রাজবংশ অভিজাত তন্ত্রের বাইরে মহৎ কিছু তিনি লক্ষ্য করেননি। এমনকি মুহাম্মদ বিন তুগলকের রাজত্ব শেষে যখন ফিরোজ শাহ তুগলকের আমলে রাজনৈতিক টানাপোড়েন তিনি সমস্ত সুযোগ সুবিধা, নিষ্কর ভূমি, পেনশন সব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছিলেন, যার কারণ হিসেবে তিনি মুহাম্মদ বিন তুগলকের হঠকারিতা বা খামখেয়ালিপনাকে দায়ী করেছেন এবং মুহাম্মদ বিন তুগলকের আমলে যথার্থ অভিজাত ছাড়া অন্যান্য নিম্ন বর্গের মানুষকে উচ্চ পদে বসানোর যে মুহাম্মদ বিন তুগলকের নীতি তার কঠোর সমালোচনা করেছেন এবং এই নিম্ন পদস্থ জাতির মানুষদেরকে উচ্চ পদে বসানোই
যে মুহাম্মদ বিন তুগলকের আমলের সংকটে মূল কারণ, সেটাও জিয়াউদ্দিন বারানী উল্লেখ করেছেন। তিনি তার তারিখি ফিরোজ শাহী গ্রন্থের মাধ্যমে একটা এমন বার্তা সুলতান ফিরোজ শাহ তুগলককে দিয়েছিলেন যে তার মতো ধর্মপরায়ণ, ভীরু এবং অভিজাত তান্ত্রিক শাসক তার সময়ে আসা সংকটের জন্য দায়ী নন, তার জন্য দায়ী তার পূর্ববর্তী শাসক মুহাম্মদ বিন তুগলক। আসলে জিয়াউদ্দিন বারানী ভগ্ন দুর্দশা এবং হতাশাগ্রস্ত জীবনে প্রেক্ষাপটে দাঁড়িয়ে এই তারিখি ফিরোজ শাহী 1358 খ্রিস্টাব্দে এবং ফতোয়াই জাহানদারি রচনা করেছিল। সুলতান বলবানের রাজত্বকাল থেকে শুরু করে ফিরোজ তুগলকের রাজত্বের প্রথম 6 বছরের ঘটনা তারিখি ফিরোজ শাহীতে তিনি লিপিবদ্ধ করেছেন। এই গ্রন্থটি বারানী কোন কোন বইতে আপনারা বরণীও পাবেন। ফিরোজ শাহ তুগলকের নামে উৎসর্গ করেন। সুলতানি প্রশাসনে উচ্চ পদে আসীন থাকার সুবাদে তিনি সরকারি বিভিন্ন নথিপত্রের সাথে যেমন পরিচিত হওয়ার সুযোগ পেয়েছিলেন, তেমনি তার গ্রন্থে সুলতানি যুগের রাজস্বের বা অর্থনৈতিক ইতিহাসের একটা বিস্তৃত বিবরণ বা তথ্য পাওয়া যায়। বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলাপচারিতার মাধ্যমে প্রথম দিকে সুলতান সম্পর্কে তিনি তথ্য সংগ্রহ করেছেন এবং মুহাম্মদ বিন তুগলকের সমকালের ইতিহাসের তিনি প্রত্যক্ষদর্শীর অভিজ্ঞতা থেকে লিপিবদ্ধ করেছেন। এইসব কারণে তারিখি ফিরোজ শাহী খলজি তুগলক রাজত্বের ইতিহাসের গুরুত্বপূর্ণ আকর সাহিত্য হিসেবে গণ্য হয়ে থাকে। সমকালীন সুলতানদের শাসন ব্যবস্থার নানা দিক, তাদের চরিত্র, কৃতিত্ব বিশ্লেষণ তার রচনাকে মূল্যবান করে তুলেছে। বারানী তার গ্রন্থে সুলতানের নীতি ও চরিত্রের বিচার করেছেন। বারানী গোড়া মুসলমান ছিলেন। তার দৃষ্টিভঙ্গির নিরিখে সংকীর্ণ ধর্মীয় চিন্তা ভাবনা দ্বারা তিনি সুলতানদের কাজগুলির ভালো মন্দ বিচার করেছেন। যেহেতু তার ধর্ম নিরপেক্ষতা দৃষ্টিভঙ্গি ছিল না, সেহেতু বারানীর সিদ্ধান্ত সর্বদা নিরপেক্ষ হয়নি। সম্ভবত এই কারণে মুহাম্মদ বিন তুগলকের বেশ কিছু কার্যাবলীর ভালো দিকগুলো তার দৃষ্টি এড়িয়ে গেছে, কিন্তু তবু মুহাম্মদ বিন তুগলকের সম্পর্কে বারানীর লেখন উল্লেখযোগ্য আকর সাহিত্য হিসেবে গণ্য হয়। এমনকি তিনি তার ভাগ্য বিপর্যয়ের জন্য মুহাম্মদ বিন তুগলককেও দায়ী করতেও ছাড়েন। তবে আমাদের
একটা বিষয় সম্পর্কে সচেতন থাকতে হবে, তা হলো বানানির রচনা মধ্যে দিয়ে আমরা যেমন বলবন থেকে মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকাল সম্পর্কে একটা স্পষ্ট ধারণা পাই, বিশেষ করে তারিখি ফিরোজ শাহী আহ, গ্রন্থের মাধ্যমে। আবার ফতুয়াই জাহানদানি, সেখানে তিনি রাষ্ট্রীয় প্রধানদের অর্থাৎ সুলতানদের রাষ্ট্র পরিচালনার জন্য কি জাতীয় পদক্ষেপ নেওয়া উচিত তার স্পষ্ট বার্তা দেওয়ার চেষ্টা করেছেন। একজন শাসকের শাসন সংক্রান্ত নীতি বা আদর্শ কেমন হওয়া উচিত তার উপদেশ তিনি ফতোয়াই জাহানদারি গ্রন্থের মাধ্যমে দেওয়ার চেষ্টা করেছেন। তবে পাঠক সমাজকে জিয়াউদ্দিন বারানির রচনা সম্পর্কে সচেতন থাকতে হবে এবং অন্যান্য উম, সমকালীন সাহিত্য বা প্রত্নতাত্ত্বিক নিদর্শনের সাথে সঙ্গতি রেখে বিচার বিবেচনা করতে হবে। আসলে এক গভীর মানসিক দ্বিধা ও দোদুল্যমানতা তাকে আচ্ছন্ন করে রাখে। তাই তার রচনায় এক ধরনের বৈপরীত্য কখনো কখনো আহ, লক্ষ্য করা যায়। বিশেষ করে ফতোয়াই জাহানদারিতে তিনি ফিরোজ শাহ তুগলকের আহ, রাজত্বকালের বিবরণী তিনি লিখেছেন। ফিরোজ ধর্মভীরু সুলতান ছিলেন, তা সত্ত্বেও বারানি বাস্তব রাজনৈতিক জীবন বোঝার চেষ্টা করেছে। যাই হোক, বারানি ইতিহাস চেতনা সম্পর্কে অধ্যাপক হাবিব মোহাম্মদ হাবিব লিখেছেন, বারানি শুধু ঘটনার বিবরণীর মধ্যে ইতিহাসকে সীমাবদ্ধ রাখেননি, ইতিহাসকে তিনি সমাজের দর্পণ রূপে তুলে ধরতে চেষ্টা করেছেন। ইতিহাসকে তিনি সমাজবিজ্ঞান হিসেবে দেখে অভিজ্ঞতার আলোকে ঘটনা লিখে গেছেন। কিন্তু আমি ইতিমধ্যেই বলেছি যে বারানির লেখার মধ্যে একটা ঐতিহাসিক দোদুল্যমানতা ছিল। তার কারণ তার ভাগ্য বিপর্যয়ের কারণ মোহাম্মদ বিন্দু, যেটা তিনি বলতে পারেন। যাই হোক, কেউ কেউ আহ জিয়াউদ্দিন বারানির ইতিহাস রচনাকে আহ এমনও বলতে চান যে অসত্যভাষী বর্ণনাকার। আবার কেউ কেউ বিশেষ করে ঐতিহাসিক ফিরিস্তা তার বিরুদ্ধে অভিযোগ করেছেন যে তিনি সত্য গোপন করার মতো কাজ করেছিলেন। এটা ঠিক যে বারানি ঐতিহাসিক নিরপেক্ষতার কথা বললেও বা বাস্তব সত্য ইতিহাসে তুলে ধরা উচিত বলে শুরুতে তার ইতিহাস রচনার উদ্দেশ্য প্রসঙ্গে বললেও সেটা তিনি সঠিকভাবে করেননি। এইসব ত্রুটি বিচ্যুতি ছিল, তথাপি তার
উল্লেখযোগ্য গ্রন্থ তারিখি ফিরোজ শাহী এবং ফতোয়াই জাহানদারি উল্লেখযোগ্য গ্রন্থ, যা সুলতানি যুগের ইতিহাসকে আমাদের উপলব্ধি করতে শেখায়। পাঠক সমাজকে আমি এর পরবর্তী পর্বে মোহাম্মদ কাসিম ফিরিস্তা ইতিহাস রচনা শৈলী প্রসঙ্গে বলবো। ফিরিস্তা পদবিযুক্ত মোল্লা মোহাম্মদ কাসিম হিন্দু শাহ যিনি 1570 থেকে 1623 ইরানের অন্তর্গত কাস্পিয়ান সাগরের নিকট অস্ত্রাবাদ নামক স্থানে জন্মগ্রহণ করেন। অস্ত্রাবাদ নামক শহরে জন্মগ্রহণ করেন। তার বিখ্যাত রচনা গুলশান ই ইব্রাহিম বা নৌরস নামা, যা তারিকি ফিরিস্তা নামে অধিক পরিচিত। যাই হোক, 1619-20 সালে প্রকাশিত এই সুপরিচিত লেখন ইতিহাসে মোহাম্মদ কাসিম ফিরিস্তাকে একটা অন্য মাত্রা প্রদান করে এবং ভারতবর্ষের ইতিহাস লেখার ধারাবাহিকতার ঐতিহ্যকে সমৃদ্ধ করে। তিনি ছিলেন গোলাম আলী হিন্দু শাহের পুত্র, যিনি আহমদনগরের মুর্তজা নিজাম শাহের পুত্র যুবরাজ মিরন হোসেনের গৃহ শিক্ষক ছিলেন। পিতৃহন্তা এই মিরন মারা যাওয়ার পর ফিরিস্তা আহমদনগর ত্যাগ করেন এবং বিজাপুর, দক্ষিণের অপর রাজ্য বিজাপুর এ চলে আসে 1591 সালে। এবং তখন বিজাপুরের শাসনকর্তা ছিলেন দ্বিতীয় ইব্রাহিম আদিল শাহ। আসলে ফিরিস্তারা মধ্যযুগের প্রতিটি দক্ষিণী রাজ্য সম্পর্কে লিখেছিলেন। তিনি দাবি করেছেন তার এই গ্রন্থ, যা গুলশান ই ইব্রাহিমি বা তারিকি ফিরিস্তা বা ফেরিস্তা পাইকার রয়রসি দ্বন্দ্বের সহায়তায় আঁকা, যা তিনি রচনা করেছিলেন, তা 35টি পূর্ববর্তী সময়কালের রচনার, যার মধ্যে নিজামউদ্দিনের তাবাকাত ই নাসিরি মতো গ্রন্থের তথ্যের উপর ভিত্তি করে রচিত
এই ৩৫টি গ্রন্থের বেশ কিছু গ্রন্থ নষ্ট হয়ে গেছে। এইভাবে এই তারিকি ফেরিস্তা একটা সংকলিত গ্রন্থ, এর সাথে তিনি দক্ষিণ ভারতের কিছু ঘটনা যা তিনি প্রত্যক্ষদর্শী ছিলেন তাকে মিলিত করেছেন। এই কারণে এই গ্রন্থ অনেক নতুন তথ্যে ভরপুর এবং এটা একটা উচ্চতম বা অন্যতম রচনা বা উচ্চ স্তরের ভাবনার ফসল বলে তিনি দাবি করেছেন। যাই হোক, ঘটনা, তারিখ, রাশি, রাশি বিজ্ঞান, এগুলির ব্যাপক ব্যবহার ও বিশদ বিবরণ এবং যথাযথ ও ধর্মীয় অথবা রাজনৈতিক পক্ষপাত শূন্যতা ইত্যাদি দিক থেকে বিচার করলে মধ্যযুগের ইতিহাস গ্রন্থগুলির মধ্যে তারিখ ই ফেরিস্তা এক উল্লেখযোগ্য ঐতিহাসিক গ্রন্থ। এবং এর সাথে তুলনীয় সমকালীন গ্রন্থে যথেষ্ট অভাব আছে বলে তিনি মনে করেন। যাই হোক, সত্য স্বরূপ স্বর্ণ লেখনীর দ্বারা তারিকি ফেরিস্তা রচিত হয়েছিল। এমনকি তিনি তার পৃষ্ঠপোষক ইব্রাহিম আদিল শাহের প্রতিও কোনো প্রকার পক্ষপাত মূলক নীতি গ্রহণ করেননি। কিন্তু তিনি সাম্প্রদায়িকতা মুক্ত ছিলেন না বা সাম্প্রদায়িক তিক্ততা থেকে সম্পূর্ণভাবে মুক্ত ছিলেন না। তার কারণ, সৈয়দদের সম্বন্ধে আলোচনা প্রসঙ্গে তিনি সেই তিক্ততা প্রকাশ করেছেন এবং গোঁড়ামি, বিশেষ করে অরক্ষিত হিন্দুদের ব্যাপকভাবে এবং নির্বিচারে হত্যা করার সুপারিশ তিনি করেছিলেন। কাজেই ফেরিস্তা মোহাম্মদ কাসিম হিন্দুস সহ ফেরিস্তা সম্পূর্ণভাবে সাম্প্রদায়িকতা মুক্ত ছিলেন না। তিনি ছিলেন একজন বিশুদ্ধ ধারা বিবরণীকারী লেখক, ন্যারেটর। তবে ঘটনাবলীর কারণ অনুসন্ধানের দ্বারা তিনি দার্শনিক দূরদৃষ্টি সম্পন্ন ঐতিহাসিকের স্তরে পৌঁছানোর চেষ্টা করেননি। অধ্যাপক শেরওয়ানির মতে কুতুব শাহীদের বর্ণনা পরিলেখের ন্যায় সংক্ষিপ্ত এবং কয়েকটি ক্ষেত্রে অশুদ্ধ। তার রচনা, এমনকি মুঘলদের সম্পর্কে তার যে বক্তব্য এই গ্রন্থে
লিপিবদ্ধ করেছেন তা বিভ্রান্তিকর, যা অন্তত মুঘল ইতিহাসের ক্ষেত্রে খুব একটা ব্যবহার করা যায় না। তবে একটা বিষয় উল্লেখ করার দাবি রাখি, তা হলো মুহাম্মদ কাসিম ফিরিস্তা ষোড়শ শতকীয় দক্ষিণ ভারতের ইতিহাসকে অনেকটা প্রাণবন্ত রূপ দেওয়ার চেষ্টা করেছে এবং তিনি যে ইতিহাস পাঠক সমাজকে দক্ষিণ ভারত সম্পর্কে দৃষ্টিভঙ্গি গঠনে রেখে গেছেন, তার ঐতিহাসিক মূল্য যথেষ্ট। তিনি সত্যতার কাছাকাছি পৌঁছানোর একটা চেষ্টা রেখেছেন। মূল্যায়ন প্রসঙ্গে আমি বলতে চাই, এই তিন পাঠ্যকের মধ্য দিয়ে আমরা বাখার, বুরঞ্জি, জিয়াউদ্দিন বারানি এবং মোহাম্মদ কাসিম ফিরিস্তা মধ্যযুগের ইতিহাসে ভারতবর্ষের ইতিহাসকে একটা অন্য মাত্রা প্রদান করে। বিশেষ করে বাখার, বুরঞ্জি থেকে আঞ্চলিক ইতিহাস, মারাঠা এবং অসমিয়াদের ইতিহাস, উত্তর পূর্ব ভারতের ইতিহাস, জিয়াউদ্দিন বারানির রচনা থেকে তুর্ক আফগান শাসকদের ইতিহাস এবং মোহাম্মদ কাসিম ফিরিস্তার রচনা থেকে দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যে, বিশেষ করে বিজাপুর, আহমদনগর এর ইতিহাস, এর এক ধারাবাহিক ঐতিহ্য প্রকাশিত হয়, যে ঐতিহ্য বহুত্ববাদী ভারতের ইতিহাস লেখার ধরনগত বা ইতিহাস লেখার বিভিন্ন কৌশলগত ভিন্নতাকে উপস্থাপিত করে। ধন্যবাদ। আজকের মতো আমার আলোচনা এখানে সমাপ্ত।